বাংলাদেশের নাগরিক হিসেবে দেশের সুশাসনের চর্চা, আইনের শাসন কিংবা দেশের সুস্থ সুন্দর রাজনৈতিক পরিবেশ দেখার স্বপ্নটা মনে হয় স্বপ্নই থেকে যাবে। এবং মাঝে মাঝে মনে হয় এই স্বপ্ন দেখাটাই আসলে ভুল ছিল। আমাদের বোঝা উচিত ছিল যে বাংলাদেশে পরিবর্তন সম্ভব নয়। যে দেশের মানুষ আসলে সুযোগের অভাবে সৎ থাকে, তাদেরকে রাষ্ট্র সংস্কারের দায়িত্ব দিলেও সেখান থেকে তারা সুযোগ তৈরি করে নেবে। যাই হোক, আজকের আলোচনা এসব নিয়ে না, আজকে কথা বলবো বিএনপিকে নিয়ে। এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, ক্ষমতার খুব কাছাকাছি দাঁড়ানো এবং এলাকা ভিত্তিক হিসেব করলে পুরো দেশটা এখন যাদের হাতে, সেই বিএনপির কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা দরকার। সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে জনাব ইশরাক হোসেনকে শপথ পড়ানো হবে কি হবে না, এই নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে এবং ইশরাক সমর্থকরা পুরো দক্ষিণ ঢাকা অচল করে দিয়ে সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবের ছবিতে জুতা নিক্ষেপ করেছে। মানে ঢাকার মতো একটা জায়গায় এক্সিস্টিং সরকারের একজন মন্ত্রী মর্যাদার মানুষকে এইভাবে অপদস্থ করার সাহস এবং ক্ষমতা এই মুহূর্তে বিএনপির আছে। এইটা শুধু ঢাকায় না, এই ক্ষমতা এখন বিএনপির প্রায় সারা দেশেই আছে। তার মানে বিএনপির তো তাহলে ব্যাপক জনপ্রিয়তা, 16 বছরের আওয়ামী নির্যাতনের পরও বিএনপি এইভাবে টিকে আছে, তার মানে বিএনপি তো একদম সফল দল, তাই না? না, এত সহজ না। কোনো রাজনৈতিক দল ক্ষমতায় গেলে কিংবা তার কথায় কিছু মানুষ রাস্তায় নেমে আসলেই তাকে রাজনৈতিক দল হিসেবে এক বাক্যে সফল বলে দেওয়া যায় না। এখানে বহু ফ্যাক্টর আছে। আমার দৃষ্টিতে এখনও অনেক জায়গায় বিএনপি দল হিসেবে পিছিয়ে আছে। সেই জায়গাগুলো নিয়ে চলুন আলোচনা করি, আমি নিশ্চিত আপনার ভালো লাগবে। তার আগে একটু খেয়াল করে দেখেন যে আপনি যে ভিডিওটা দেখতেছেন, আমার চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করা আছে কিনা। না থাকলে সাবস্ক্রাইব করে দেন। তো এবার একটু মনে করে দেখেন যে এ পর্যন্ত বাংলাদেশের যতগুলো অভ্যুত্থান বা বিপ্লব সংগঠিত হয়েছে, সেখান থেকে সবচেয়ে লাভবান হওয়া দলটার নাম হচ্ছে বিএনপি। 1975 সালে শেখ মুজিবকে দুনিয়া থেকে সরানোর বিশেষ মুহূর্তে ক্ষমতা পেলেন জিয়াউর রহমান এবং তিনি বিএনপি গঠন করলেন। 1990 সালে এরশাদ পতনের পরেও ক্ষমতায় আসলো বিএনপি। আবার 2024 সালে অভ্যুত্থানের পরেও সেই বিএনপি ক্ষমতার সামনে দাঁড়ানো। মানে যে 3বার বিএনপি ক্ষমতায় এসেছে, তার মধ্যে 2বারই এসেছে অভ্যুত্থান পরবর্তী সময়ে এবং এবারও সেরকম পরিস্থিতি তৈরি হচ্ছে। কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে ক্ষমতায় আসলে এটা বোঝা যায় না যে দলটা কি আসলেই তার রাজনৈতিক কৌশলের মাধ্যমে ক্ষমতায় আসলো নাকি হিট অফ দ্য মোমেন্টে ক্ষমতায় চলে এলো। কারণ এবারও যদি বিএনপি ক্ষমতায় আসে, তবে এইটা বিএনপির রাজনৈতিক কৌশলের চাইতে এই মুহূর্তে সময়ের প্রয়োজনের ব্যাপারটাকেই বেশি ইঙ্গিত করবে। কারণ বাংলাদেশের মানুষের সচেতনতার লেভেল হচ্ছে এরা এখনো 2টা দলের বাইরে ওইভাবে চিন্তা করতে শেখেনি। তাই এক দলের পতন হয়েছে মানেই তারা আরেক দলকে ক্ষমতায় বসাবে। শুধু পতন না, বাংলাদেশে 1991 সালের পর থেকে কিন্তু কখনোই সুষ্ঠু সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে জনগণ এক দলকে পরপর 2বার ক্ষমতায় বসায়নি। অভ্যুত্থান পরবর্তী 1991 সালের নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসার পর সুষ্ঠু নির্বাচন হলো 1996 সালে, ক্ষমতায় চলে এলো আওয়ামী লীগ। এরপর সুষ্ঠু নির্বাচন হলো 2001 সালে, ক্ষমতায় চলে এলো বিএনপি। এরপর আবারও সুষ্ঠু নির্বাচন হলো 2008 সালে, ক্ষমতায় আসলো আবারও আওয়ামী লীগ। যদিও 2008 সালের নির্বাচন সুষ্ঠু হলেও এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আওয়ামী লীগকে ভূমিদোষ বিজয় এনে দেওয়ার অভিযোগ আছে। বাট নির্বাচন সুষ্ঠু ছিল এবং সেই নির্বাচনে কিন্তু বিএনপি হেরেও গিয়েছিল। এরপর আর সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়ও নাই, ক্ষমতার পরিবর্তন হয় নাই। লম্বা সময় পরে যেহেতু পরিবর্তন এসেছে, এখন জনগণ সেই আগের চরিত্রেই ফিরে যাবে। যারা ক্ষমতার বাইরে ছিল তাদেরকেই ভোট দেবে, মানে বিএনপি জিতে যাবে। মানে সামনের নির্বাচনে বিএনপি জিতে গেলে আসলে এখানে কৃতিত্ব হিসেবে বিএনপির রাজনৈতিক কৌশলের চাইতে অভ্যুত্থান পরবর্তী মুহূর্তটাই বেশি ফোকাস পাবে। আর এই যে কার্যকরী রাজনৈতিক কৌশল ছাড়া বারবার বিএনপি ক্ষমতায় চলে আসতেছে, এর ফলে কিন্তু দল হিসেবে সুপ্রতিষ্ঠিত হওয়ার পথে বিএনপির সামনে কিছু বাধা তৈরি হচ্ছে। মাঠ পর্যায়ে এবং মাঠের বাইরে বিএনপি ব্যাপকভাবে একের পর এক ভুল করতেছে, যে ভুলগুলো বিএনপিকে দীর্ঘ সময়ের জন্য ক্ষমতায় থাকতে বাধা তৈরি করবে। তো বিএনপির সেই ভুলগুলো কি কি চলুন দেখি। আপনি যদি বিএনপির কর্মী বা একনিষ্ঠ সমর্থক হয়ে থাকেন, তবে ভিডিওটা একটু বেশি মনোযোগ দিয়ে দেখেন, আপনারও কাজে লাগবে। এবার একটু হিসাব করে দেখেন যে একটা রাজনৈতিক দলের মেইন উদ্দেশ্যটা কি। উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রের ক্ষমতায় যাওয়া। এই ক্ষমতায় যাওয়ার জন্য সে জনগণের মনের মধ্যে প্রবেশ করে তাদেরকে নানান কথা শুনিয়ে দলের পক্ষে জনমত তৈরি করে। এক্ষেত্রে দলের একটা বিশাল কর্মী বাহিনী তাদের থাকে, অর্থের উৎসের জন্য থাকে ব্যবসায়ী প্রতিনিধি এবং আন্তর্জাতিক অংশীদার। এগুলো আমরা মোটামুটি সবাই জানি। তবে রাজনৈতিক দল মানে শুধু মাঠের কর্মী বাহিনী আর বিজনেস ব্যক্তিত্ব না। একটা দলকে এবং দলের আদর্শকে মানুষের মগজের মধ্যে প্রবেশ করাইতে মাঠের কর্মী বাহিনী ছাড়াও
কয়েক লেয়ারের মানুষ লাগে। প্রথমত কিছু বুদ্ধিজীবী লাগে যারা সরাসরি কখনো দলের পক্ষে সাফাই গাইবে না, কিন্তু দলের আদর্শ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা, লেখালেখি, সেমিনারে বক্তৃতা ইত্যাদির মাধ্যমে খুব কৌশলে মানুষের মননে মগজে দলের জন্য জায়গা তৈরি করবে। দ্বিতীয়ত কিছু সাহিত্যিক এবং সাংবাদিক লাগে যারা পরোক্ষভাবে দলীয় আদর্শ এবং দল সংক্রান্ত ন্যারেটিভ তৈরি করবে, যা মানুষের মনের মধ্যে গেঁথে যাবে একেবারে প্রবলভাবে। তৃতীয়ত শিল্পী সমাজের কিছু মানুষ লাগে যারা তাদের সৃষ্টিকর্মের মাধ্যমে মানুষের মন থেকে দলের আদর্শ এবং দলকে হারিয়ে যেতে দেবে না। আর যেই দল যত বেশি বড় এবং কৌশলী, তাদের এইরকম বাহিনী থাকে কয়েক লেয়ারের, এবং এই লেয়ারগুলোর মধ্যে প্রথম লেয়ারের যে সুশীল সমাজের মানুষ, তাদের আলোচনা থেকে আপনি হয়তো কিছুটা বুঝতে পারবেন যে এই লোক অমুক দলের সমর্থক, কিন্তু দ্বিতীয় দলের লেয়ারে যারা থাকে তাদের আলোচনা থেকে সাধারণ মানুষ আসলে বুঝতেই পারবে না যে এরা আসলে কি করছে। এরা এতটাই সূক্ষ্মভাবে তারা দলের পক্ষে কাজ করে। আর যারা তৃতীয় লেয়ারের বাহিনীর লোক, তারা এমন এমন জায়গায় কাজ করবে সেটা কেউই ধরতে পারবে না। হয়তো একটা বই লিখবে ভিন্ন একটা টপিকের উপর, কিন্তু সেই টপিকের মধ্যে খুব কৌশলে 8 থেকে 10টা লাইন প্রবেশ করিয়ে দিবে গল্পের ধাঁচেই, যেটা অবচেতন মনেই একজন পাঠককে নির্দিষ্ট আদর্শের দিকে ধাবিত করবে। এই গোষ্ঠীর অনেকেই কিন্তু গণতন্ত্র, বাকস্বাধীনতা, মানবতা এইসবের আড়ালে দলের আদর্শ বিলি করে বেড়ায়। মূল রাজনৈতিক দল মাঠে থেকে কাজ করে, দলের কর্মীদেরকে নিয়ে রাজনীতি করে, আর মাঠের বাইরে থেকে মানুষের মগজের মধ্যে দলকে ঢোকায় এই বাহিনী। আওয়ামী লীগের এই সুশীল বাহিনী কিন্তু খুবই শক্তিশালী, যারা ইতিহাসের বিভিন্ন বিষয় নিয়ে নানান উপায়ে তাদের পক্ষের ন্যারেটিভ তৈরি করেছে। এক্ষেত্রে কাজ করেছে দেশের একঝাঁক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, শিল্পী সমাজ, লেখক, সাহিত্যিক ইত্যাদি। তারা বিগত সময়ে বিভিন্ন ন্যারেটিভ এমনভাবে গবেষণা করার মধ্য দিয়ে দাঁড় করিয়েছে, এখন অনেক ঘটনার প্রকৃত সত্যটাকেই বরং মিথ্যা বলে মনে হয়। এটাই রাজনৈতিক দলের এই বিশেষ বাহিনীর শক্তি। এতক্ষণ আশা করি আপনারা অনেকের নাম কিন্তু মিলিয়েও ফেলেছেন। এরা সরকারের কাছ থেকে নানান ধরনের সুযোগ সুবিধা নিয়ে আলিশান জীবনযাপন করত। আপনারা নিশ্চয় সবাই চেনেন, যিনি সাংবাদিক ছিলেন, টুকটাক লেখালেখিও করতেন, কিন্তু ঢাকায় উনি যেই বাসায় থাকতেন, আমার খুব কাছের এক বড় ভাই একবার সেই বাসায় গিয়েছিলেন। তিনি অবাক হয়েছিলেন যে একজন সাংবাদিক এত বিলাসবহুল বাড়ি কেমনে বানায়। সাংবাদিক তো দেশে বহুত আছে, কিন্তু রাজনৈতিক দল হিসেবে বিএনপি এই জায়গায় ব্যাপকভাবে পিছিয়ে। যদিও এই মুহূর্তে বিএনপি এই জায়গা নিয়ে কিছুটা কাজ করছে, তারপরেও বলা যায় যে মোটের উপরে তারা কিন্তু পিছিয়েই আছে। যাই হোক, বিএনপি কিন্তু এর আগে 2 টার্মে ক্ষমতায় ছিল, এমন না যে তারা কখনো ক্ষমতায় ছিল না, কিন্তু সেই সময়টাতেও নিজেরা নিজেদের আদর্শের পক্ষে শক্ত ন্যারেটিভ দাঁড় করাতে পারেনি। এই মুহূর্তেও বিএনপি মাঠ পুরোটাই নিয়ন্ত্রণে রেখেছে, কিন্তু বুদ্ধিভিত্তিক জায়গাতে বেশ পিছিয়ে আছে। একটা সহজ এবং লেম মার্ক উদাহরণ দেব জাস্ট বুঝার জন্য। ইস্যুটা তেমন গুরুত্বপূর্ণ না, তবে বুঝার জন্য এটা বেশ কাজে লাগবে। খেয়াল করে দেখেন যে আন্দোলনের পরে পরেই কিন্তু যখন শিবিরের আত্মপ্রকাশ ঘটলো, তখন শিবির একটা স্ট্র্যাটেজি হাতে নিয়েছিল যে শিবিরের পোলাপান খুব ভালো রেজাল্ট করে বিভিন্ন মাধ্যমে শিবিরের সদস্যদের পরীক্ষার ফলাফল তারা প্রকাশ করলো। এইটা নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা শুরু হয়ে গেল। বিএনপি কি করলো, 2 দিন পর এই সেম জিনিসটাই কপি করে নিজেদের পোলাপানের এবং বড় বড় নেতাদের পরীক্ষার ফলাফল এবং সাফল্য নিয়ে প্রচার করতে গেল। শিবিরেরটা যেহেতু আগে ভাগে হয়ে গেছে, বিএনপিটা পরে করতে গিয়ে সেরকমভাবে তারা সারা ফেলতে পারলো না, বরং এইটা আরো একটু লেইম ব্যাপারে পরিণত হইলো। তার মানে মানুষের মস্তিষ্কের মধ্যে প্রবেশ করতে যে এমন অনেক কিছুই করা সম্ভব, এইটা বিএনপির মাথাতেই আসে নাই। এমনকি আপনি বর্তমান সময়ে টিভি টকশো বা বিভিন্ন আলোচনায়ও দেখবেন যে খুব সুকৌশলে এই বয়ানগুলো আওয়ামী আমলের বয়ানের সাথে মিলে যাচ্ছে। কিন্তু বিএনপির পক্ষে এমন স্ট্রং কৌশলী বয়ান তৈরি করার মতো লোক নাই। ফাহাম আব্দুল সালাম সহ যেই কয়েকজন আছেন, তাদের বয়ান তৈরিটা আসলে ওইভাবে ইফেক্টিভ না, এইটা অনেকটা প্রত্যক্ষ বয়ান হয়ে যায়। আর একটা সহজ উদাহরণ দেখেন, তাহলে ব্যাপারটা আরো ভালো করে বুঝবেন। আওয়ামী লীগের পতন হয়েছে কত 10 মাস হলো, এখনো নতুন রাজনৈতিক দল ক্ষমতায় আসেইনি। এর মধ্যেই আওয়ামী লীগের হয়ে বেশ কিছু অ্যাক্টিভিস্ট সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হয়ে গেছে। নবনীতা চৌধুরী, যিনি একসময় টকশোতে বসে সরকারের বিপক্ষে কঠিন কঠিন প্রশ্ন করতেন, তিনি এখন আওয়ামী লীগের পক্ষে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিজম শুরু করে দিয়েছেন। মাসুদা ভাট্টি, যাকে দেখতাম 71 টিভি টকশোতে, যাকে প্রত্যক্ষভাবে কখনো আওয়ামী লীগ করতে দেখা যায়নি, তিনিও এখন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিজম শুরু করে দিয়েছেন আওয়ামী লীগের পক্ষে। এইরকম আরও অনেকগুলো মানুষ আছে যারা বছরের পর বছর এমনটা করতে থাকবে, সরকারের বিপক্ষে এবং আওয়ামী লীগের পক্ষে জনমত তৈরি করতে এরা কাজ করবে। কিন্তু বিগত 17 বছরে বিএনপি থেকে এমন কার্যকর অ্যাক্টিভিস্ট খুব একটা আপনি পাবেন না। যারা ছিল তারাও ওইভাবে প্রভাব বিস্তার করতে পারেনি যতটা প্রভাব পিনাকি আর ইলিয়াসরা বিস্তার করেছে।
বরং সাম্প্রতিক সময়ে আরও দেখা যাচ্ছে যে বিএনপির কিছু নেতা সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পর্কে নেতিবাচক কথাবার্তা বলছেন। বিশ্বব্যাপী যেখানে মেইন স্ট্রিম মিডিয়ার জায়গা দখল করে নিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো, সেখানে বিএনপির নেতারা এইটা নিয়ে হাসাহাসি করেন, তামাশা করেন। এইটা প্রমাণ করে বিএনপি যুগের সাথে তাল মেলাতে গিয়ে ব্যর্থ হচ্ছে। মনে রাখতে হবে, ভারতের নির্বাচনে মোদির বিরুদ্ধে কংগ্রেস যেই কাজ করতে না পেরেছিল, এক ইউটিউবার ধ্রুব রাঠি কিন্তু সেটা করে দেখিয়েছিলেন। তার মানে মাঠের বাইরের পরোক্ষ রাজনীতির ক্ষেত্রে বিএনপির অবস্থান খুব একটা ভালো না। মাঠ দখলে আছে, কর্মীও আছে, কিন্তু এই কর্মীরা কতটা স্থায়ী কর্মী সেইটা নিয়ে প্রশ্ন থেকে যায়। কারণ বিগত 16 বছরে বিএনপির দুঃসময়ে এমন নেতাকর্মীর ঢল কিন্তু দেখা যায় নাই। আমি নিজের চোখেই দেখেছি। আমার হলের এক বড় ভাই ছাত্রলীগের পোস্টে ছিল, এখন সে এলাকায় গিয়ে বিশাল বড় বিএনপির নেতা হয়ে গেছে। আমার এলাকাতেও এই ঘটনা আমি অনেকগুলো দেখেছি। মানে মাঠে কর্মী উপস্থিত থাকা মানে আসলে রাজনৈতিক দল হিসেবে স্থিতিশীল ক্ষমতার অধিকারী হয়ে ওঠা না। দলের আদর্শ এবং ক্ষমতাকে স্থায়ী করতে হলে মাঠের বাইরেও বহু কাজ করতে হয়। আওয়ামী লীগ নির্বাচনবিহীনভাবে লম্বা সময় কিভাবে টিকেছিল? এই ন্যারেটিভের মাধ্যমে। বিপক্ষ দলের সাথে অন্যায় করলেও তার পক্ষে এমন সব ন্যারেটিভ তারা দাঁড় করাতো যা মানুষের কাছে স্বাভাবিক বলেই মনে হইতো। কিন্তু দেখেন, পাপের শাস্তিটা এক সময় পেতেই হয়। এত এত বাহিনী থাকতেও আওয়ামী লীগ নির্বাচনহীনতা, অন্যায় এবং দুঃশাসন শুরু করে দেয়, যার কারণে তারা আজকে পতনের দিকে চলে গেছে। কিন্তু যেই রাজনৈতিক দল শাসক হিসেবেও ভালো কাজ করবে, মাঠে বিশাল কর্মী বাহিনী রাখবে এবং মাঠের বাইরেও একটা লেখক, সাহিত্যিক বা বুদ্ধিজীবী বাহিনী রাখে, তাদের ক্ষমতা একটু বেশি স্থায়ী হয়। সো বিএনপির এখন উচিত সামনের বার তারা ক্ষমতায় গিয়ে সবকিছু ভুলে না গিয়ে একটা বিশাল সুশীল বাহিনী গড়ে তোলা, যারা আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলের ন্যারেটিভের বিরুদ্ধে লড়াই করবে, মানুষের মনের মধ্যে দলীয় আদর্শ প্রবেশ করাবে, তরুণ প্রজন্ম কি চায় সেইটা বুঝে কাজ করবে, যুগের চাহিদা মিটিয়ে চলতে বিএনপিকে হেল্প করবে। কিন্তু বিএনপির সেই ক্ষমতা আছে বলে মনে হয় না। ফলে স্থায়ীভাবে বিএনপি ক্ষমতায় থাকতে পারবে কিনা সেইটা নিয়েও সন্দেহ তৈরি হয়। বিশেষ মুহূর্তে জনগণের ভিন্ন কারো উপর ভরসা না থাকায় হয়তো তারা বিএনপিকে ভোট দেবে, কিন্তু এই একটা জায়গায় কাজ না করলে বিএনপি হয়ে যাবে টেম্পোরারি ক্ষমতাসীন একটা দল।